গ্যাস বিনিময়, তাই না? গ্যাসের বিনিময় পরীক্ষাতে অনেক সময় আসতে পারে। তাহলে আমরা যে অ্যালভিওলাই থাকে ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী এককের নাম হলো অ্যালভিওলাই। তো অ্যালভিওলাইয়ের মধ্যে যে বাতাসটা আমরা নেই, ওই বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে এবং অক্সিজেনের লেভেল প্রায় অক্সিজেনের যে আংশিক চাপ থাকে 107 মিলিমিটার মার্কারি। 107 মিলিমিটার মার্কারি। 107 না 104? 104 দিয়ে 104ই হবে। 107 তো হবে না। আচ্ছা যাও 104 মিলিমিটার মার্কারি। এবং যে বাতাস যেটা 104 মিলিমিটার মার্কারি আর রক্তনালী যেটা এটা হলো কৌশিক নালী। মানে প্রত্যেকটা অ্যালভিওলার চারপাশ দিয়ে অনেক অসংখ্য তোমার কৌশিক নালিকা আছে। এই কৌশিক নালিকা বলা হয় এগুলো হলো কৌশিক নালী। এই কৌশিক নালীর মধ্যে অক্সিজেন আসতেছে, বাতাস আসতেছে। এই কৌশিক নালিকার মধ্যে তোমার অক্সিজেনের পরিমাণ কম থাকে। কৌশিক নালীর মধ্যে থাকে হলো 40 মিলিমিটার মার্কারি। 40 মিলিমিটার মার্কারি যদি হয় তাহলে এখানে কি হবে? গ্যাস এক্সচেঞ্জ হবে। এই 140 থেকে এখানে এখানে যে আবরণ আছে, আবরণটা কিন্তু পাতলা, কয়েকটা স্তরের আবরণ আছে যদি, কিন্তু এখানে ব্যাপন প্রসেসের মাধ্যমে এই অ্যালভিওলাই থেকে বাতাস এই কৌশিক নালিকার মধ্যে আসবে, 40 আসবে। তাহলে যেহেতু এখানে 104 আছে, চাপ বেশি, অক্সিজেন পরিমাণ বেশি, এখান থেকে এই কৌশিক নালিকা আসবে। আর কৌশিক নালিকার যে কার্বন ডাইঅক্সাইড আছে, কৌশিক নালিকার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে তারা আলটিমেটলি কৌশিক নালিকা বের করে এখানে চলে আসবে। কার্বন ডাইঅক্সাইডগুলো আসবে অ্যালভিওলাই। কখন আসবে? আসবে যেহেতু এখানে চাপ থাকে 46 মিলিমিটার, না 46 হতে যায় 46 মিলিমিটার মার্কারি। এখানে চাপ থাকে 46 মিলিমিটার মার্কারি আর এই অ্যালভিওলার মধ্যে এখানে চাপ থাকে মাত্র 40 মিলিমিটার মার্কারি। তাহলে গ্যাস এক্সচেঞ্জ কোন দিক থেকে হবে? ভেতর থেকে মানে তোমার কৌশিক নালিকা থেকে অ্যালভিওলাই থেকে আসবে। এইভাবে তোমার গ্যাস এক্সচেঞ্জগুলো কন্টিনিউয়াস হতে থাকে। আমাদের গ্যাস এক্সচেঞ্জ গ্যাসের বিনিময় এভাবে হয় যে অ্যালভিওলার ভিতরে আগত বাতাসে, কারণ অক্সিজেনের পরিমাণ থাকে 104 এবং কৌশিক নালিকাতে অক্সিজেনের পরিমাণ থাকে 40 মিলিমিটার। ফলে এখানে গ্যাস এক্সচেঞ্জ হওয়া অক্সিজেনগুলো অ্যালভিওলাই থেকে কৌশিক নালিকাতে ঢুকবে। আর কৌশিক নালিকার যে কার্বন ডাইঅক্সাইড আছে এখানে বেশি থাকে, এখানে 46 মিলিমিটার মার্কারি আর অ্যালভিওলার মধ্যে থাকে 40 মিলিমিটার মার্কারি। ফলে এখানে কি হবে? ব্যাপন পদ্ধতিতে গ্যাস বিনিময় ঘটে। গ্যাস বিনিময় হওয়ার পরে তাহলে এই গ্যাসগুলো কি হবে? এই রক্তের মধ্যে কি গ্যাস আকারে আমরা পাই যৌগগুলা? তাহলে এরা অবশ্যই কি হবে? বিভিন্ন যৌগ তৈরি করবে। তাহলে কি যৌগ তৈরি করবে? আমাদের যে রক্তে যে হিমোগ্লোবিন আছে, আমরা জানি আমাদের একটা রক্তের আরবিসি যে রক্তের কণিকা, এই রক্ত কণিকার মধ্যে প্রায় 27 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। মানে একটা রক্ত কণিকার মধ্যে অসংখ্য হিমোগ্লোবিন অণু আছে। এই হিমোগ্লোবিন অণুগুলা কেমন? তারা গ্লোবিউলার, তারা গোল, তারা এরকম গোল থাকে। এটা একটা হিমোগ্লোবিন অণু। হিমোগ্লোবিন অণুর মধ্যে এখানে আয়রন অংশ থাকে। এই অংশটা হলো আয়রন অংশ। এখানে আয়রন অংশ থাকে, এখানে আয়রন অংশ থাকে, আয়রন অংশ থাকে। আর এর সাথে যুক্ত হয় কি? এখানে যুক্ত হয় অক্সিজেন। এখানে অক্সিজেনটা আসবে O2, এখানে O2, এখানে O2, এখানে O2 আসে। তাহলে অক্সিজেনের সাথে কম্বিনেশন করে ওই অক্সিজেন যেটা আসলো, ওই অক্সিজেনটা একটা হিমোগ্লোবিনের সাথে এরকম অক্সিজেন অণু এসে কি যুক্ত করবে? অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করবে। 4 অণু O2 এসে তারা তৈরি করবে HbO4 নামক একটা যৌগ তৈরি করে, এটা অক্সিজেন হিমোগ্লোবিন নামক একটা অস্থায়ী যৌগ তৈরি করে। অস্থায়ী যৌগ হয়ে সারা দেহে প্রয়োগ করতে হবে। অস্থায়ী যৌগ হয়ে অক্সিজেন হিমোগ্লোবিন আকারে সারা দেহে প্রয়োগ করতে হবে। Hb হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কম্বিনেশন করে HbO4 তৈরি করবে অস্থায়ী যৌগ। তাহলে এইভাবেই মূলত আমাদের দেহের মধ্যে তোমার অক্সিজেন পরিমাণ হচ্ছে। আবার তারপরে আরটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিমাণ হবে? কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিমাণ হবে? আমাদের টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিলি তৈরি হয় কোথায়? তৈরি হয় দেহের কোথায় তৈরি হয়? টিস্যুর মধ্যে তৈরি হয় না? শ্বসনের মাধ্যমে টিস্যুর মধ্যে তৈরি হচ্ছে। তাহলে আমাদের যে টিস্যু আছে, টিস্যু, ওই টিস্যুর মধ্যে শ্বসনের মাধ্যমে তৈরি হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড CO2। ওই কার্বন ডাইঅক্সাইড আমাদের টিস্যু থেকে বের হয়ে এসে লসিকাতে আসে। লসিকাতে এসে আসলে সে কোনো লাভ করে না, অত বেশি সুযোগ সুবিধা পায় না। লসিকাতে যখন আসে, লসিকার মধ্যে তো রক্তকণিকা নাই, লসিকার মধ্যে কি আমিষ আছে? নাই। তারা আলটিমেটলি রক্তনালীতে প্রবেশ করে। লসিকা আমরা জানি টিস্যু চারপাশে প্রথমে থাকে লসিকা, তারপরে কি থাকে? রক্তনালী থাকে। লসিকার সাথে রক্তনালী কানেক্টেড থাকে। তো এই
আরবিসি যেটা আছে আমাদের লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার মধ্যে যখন আসে তখন এই কার্বন ডাইঅক্সাইডগুলো লোহিত রক্তকণিকার সাথে পানি H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা মিলে তারা কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3 তৈরি করে। H2CO3 যেটা আছে এটা আলটিমেটলি ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি হয় হাইড্রোজেন প্লাস আর বাইকার্বনেট। এতে তৈরি হবে হাইড্রোজেন প্লাস আয়ন এবং বাইকার্বনেট। বাইকার্বনেটটা কি হবে, এখানে একটা এনজাইম কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রেস কার্বনিক অ্যানহাইড্রেস নামক একটা এনজাইম এখানে কাজ করে। এখানে তৈরি করে কার্বনিক অ্যাসিড এবং হাইড্রোজেন প্লাস বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা কি হয়, এই বাইকার্বনেট আমাদের আরবিসি থেকে বাইকার্বনেটটা বের হয়ে আসে, তার এগেইনস্টে আমাদের ক্লোরিন ঢুকে ভিতরে। তাহলে বাইকার্বনেটটা বের হয়ে এসে ক্লোরিনটা আলটিমেটলি এর ভেতরে আসবে, এটাকে বলে ক্লোরাইড শিফটিং। নাম কি? ক্লোরাইড শিফটিং। তাহলে আবার বলি, অক্সিজেন তো কিভাবে পরিবহন হয় আমি তো বললাম, অক্সিজেন ম্যাক্সিমাম পরিবহন হয় আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন আকারে, যৌগ আকারে পরিবাহিত হয়। হিমোগ্লোবিনের সাথে এই অক্সিজেন কম্বিনেশন করে অক্সিজেন হিমোগ্লোবিন আকারে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবহন হয়। আরও পরিবহন হয়, যেমন কিছু দ্রবীভূত অবস্থায় পরিবহন হয়, কিছু হিমোগ্লোবিনের যে তোমার হ্যাঁ এটা একটা হিমোগ্লোবিন অণু, এই একটা হিমোগ্লোবিন অণুর সাথে অক্সিজেন অণু যুক্ত হয়, যুক্ত হয়ে আমাদের HbO4 আকারে অস্থায়ী যৌগ আকারে পরিবাহিত হয়। হইলে সারা দেহে পরিবাহিত হওয়ার পর একদম এগুলো আবার অস্থায়ী, তো অস্থায়ী মানে কি, এই অক্সিজেনটাকে সে আবার ছেড়ে দিতে পারে। কখন ছেড়ে দিবে? ফুসফুসের মধ্যে থেকে সে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে সারা দেহের মধ্যে যখন নিয়ে যাবে তখন এটা ছেড়ে দিবে। আবার সারা দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে টিস্যুর সব জায়গায়, ওই কার্বন ডাইঅক্সাইডকে সে আবার আসার সময় নিয়ে আসবে, আসার সময় নিয়ে এসে ওই কার্বন ডাইঅক্সাইড বা পানির সাথে কম্বিনেশন করে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এ আবার ভেঙে যায়, বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস বাইকার্বনেট তৈরি। বাইকার্বনেটটা আলটিমেটলি আরবিসি থেকে বের হয়ে আসে আর ক্লোরিন ভিতরে ঢুকে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্লোরাইড শিফটিং। বিজ্ঞানী হ্যামবার্গার এটা সর্বপ্রথম আবিষ্কার করছে, এই জন্য এটা হ্যামবার্গার শিফটিং। বিজ্ঞানী হ্যামবার্গার সর্বপ্রথম এই শিফট, দ্যাট মিন্স ক্লোরিন যে ভেতরে ঢুকে আরবিসি ভেতরে ঢুকে আর বাইকার্বনেট বের হয়ে আসে, এটাকে বিজ্ঞানী হ্যামবার্গার নাম অনুসারে হ্যামবার্গার শিফটিং বলা হয়। তাহলে এখন হইলো কি, বাইকার্বনেটটা রক্তের এখন যে প্লাজমা আছে, রক্তের যে প্লাজমা, রক্তের প্লাজমার মধ্যে সোডিয়াম থাকে, সোডিয়ামের সাথে এই বাইকার্বনেট কম্বিনেশন করে সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়ামের সাথে কম্বিনেশন করে পটাশিয়াম বাইকার্বনেট আকার যৌগ আকারে পরিবাহিত হয়। কথা বুঝছো না? বুঝো মানে তুমি যদি রক্ত পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করলে কি তুমি দেখবা, তুমি গ্যাস দেখতে পাবা, কার্বন ডাইঅক্সাইড দেখা যাবে। তো কার্বন ডাইঅক্সাইডটা যৌগ আকারে পরিবাহিত হয়, সবসময় এরা যৌগ আকারে পরিবাহিত হয়। যতই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যতই গ্যাস হোক না কেন, আলটিমেটলি হয় যৌগ হবে না হয় দ্রবীভূত হবে, তাহলেই সে পরিবহন হবে। কখনো গ্যাস আকারে পরিবহন হবে, গ্যাস আকারে পরিবহন হলে কি হবে, অবস্ট্রাকশন হবে না, ওই গ্যাসগুলো এক জায়গায় গিয়ে দেখা যাবে করোনারি ধমনির মধ্যে আটকে দেবে, ফুসফুসে গেলে আটকে দেবে। এই জন্য তখন তারা গ্যাস আকারে পরিবহন হয়, তারা সবসময় যৌগ আকারে পরিবহন হয়। এখন আর কি কার্বন ডাইঅক্সাইড আর কি হিসেবে পরিবহন হয়? কার্বন ডাইঅক্সাইড আবার তোমার হচ্ছে হিমোগ্লোবিনের তোমার কার্বোঅ্যামিনো যৌগ আকারে পরিবাহিত হয়। সবচেয়ে বেশি পরিবাহিত হয় কি হিসেবে? বাইকার্বনেট, সোডিয়াম অথবা পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে প্রায় 65%, এক এক লিখছে 80% লিখছে, এক আর 65 লিখছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম বাইকার্বনেট বা বাইকার্বনেট যৌগ আকারে পরিবাহিত হয়। তাছাড়াও সে কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিনের সাথে কম্বিনেশন করতে পারে, যে হিমোগ্লোবিনের যে অ্যামাইনো গ্রুপ আছে, NH2 মূলক আছে, ওই মূলকের সাথে সে যুক্ত হয়ে হইতে পারে, অথবা প্রোটিনের সাথে যুক্ত হয়ে হইতে পারে। তাহলে কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন কার্বোঅ্যামাইনো প্রোটিন আকারে যুক্ত হইতে পারে। আচ্ছা আমরা আসি, দেখো কি লেখা আছে। তাহলে অক্সিজেন পরিবহন দেখো বলছে যে ভৌত পরিবহন এবং রাসায়নিক দুইভাবে হইতে পারে। আমরা 12 নম্বর পেজে আসি। তাহলে শ্বসন গ্যাস পরিবহন হয় দুইভাবে, একটা হলো ভৌত দ্রবণ রূপে আর একটা রাসায়নিক। মানে ভৌত মানে বিভিন্ন ধরনের হয়, সে পানির মধ্যে তোমার পানির মধ্যে দ্রবীভূত অবস্থায়, ভৌত দ্রবণ মানে বলতে দ্রবীভূত অবস্থায়। আর রাসায়নিক যৌগ হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করে যৌগ তৈরি করে। এবং 95% অক্সিজেন পরিবাহিত হয় যৌগরূপে। খুব কম পরিমাণ অক্সিজেন রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যৌগ তৈরি করে। কি যৌগ তৈরি করে? অক্সিজেন হিমোগ্লোবিন। তাহলে HB এবং হিমোগ্লোবিন যেমন চারটা হিমোগ্লোবিন অণু একসাথে যুক্ত হয়ে চারটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করে HbO2। আচ্ছা ঠিক আছে, HbO4 আর HbO2 একই জিনিস। অক্সিজেন হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন, আমরা জানি হিমোগ্লোবিনে কি কি অংশ থাকে। এই দেখো আমি বলছিলাম হিমোগ্লোবিনে এটা হলো আয়রন অংশ, আর এটা প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন বলা। গ্লোবিউলার মানে যেই প্রোটিনগুলো গোল গোল, এদিকে বলা গ্লোবিউলার প্রোটিন। যেমন ইনসুলিন কিন্তু একটা গোল প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। তো হিমোগ্লোবিন কিন্তু একটা গোল, দেখো এটা একটা গোল প্রোটিন।
হোল প্রোটিন এবং এর মধ্যে হিম এবং গ্লোবিউলার প্রোটিন থাকে। হিম অংশ, এটা হলো হিম। হিম অংশের মধ্যে কি থাকে? মেইনলি আয়রন থাকে। হিম অংশের মধ্যে কি থাকে? আয়রন বা লোহা। এবং এই হিম আর গ্লোবিউলার প্রোটিন, হিম আর গ্লোবিউলার প্রোটিনের অনুপাত হলো 1:25 মিলিস, না 1:25। দ্যাট মিন্স আমাদের মানব দেহে যত রক্তকণিকা আছে সব রক্তকণিকার যদি আয়রনের সাথে কম্বিনেশন করো তাহলে কত গ্রাম হবে? এটা হলো 3 গ্রাম লৌহ থাকে। পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট 3 গ্রাম লৌহ থাকে, লোহের পরিমাণ। তাহলে এই লৌহগুলা কি হিসেবে থাকে? এই লৌহগুলা মেইনলি হিমোগ্লোবিনের সাথে যৌগ আকারে থাকে, আবার অনেক সময় জমা থাকে, যকৃতের মধ্যে কিছু লৌহ জমা থাকে। আচ্ছা, একটি হিমোগ্লোবিন অণু 4টি হিম গ্রুপ থাকায় এর 4টি ফেরাস অণু দ্বারা 4টি অক্সিজেন অণু যুক্ত হয়। দ্যাট মিন্স 4টি হিম গ্রুপ, এই যে এই অংশটা হলো হিম গ্রুপ। হিম গ্রুপের মধ্যে মেইনলি কি থাকে? অক্সিজেন থাকে, আয়রন থাকে। এই হিম গ্রুপের মধ্যে আয়রন থাকে এবং আয়রনটা কি করে? এই অক্সিজেনের সাথে একটা কম্বিনেশন করে, অস্থায়ী একটা তোমার সমযোজী যৌগ তৈরি করে এবং এই যৌগ আকারে তারা পরিবাহিত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে সবচেয়ে কিসের মাধ্যমে? দেখা যাচ্ছে, দেখো ভৌত দ্রবণরূপে হতে পারে। মাত্র 5% প্লাজমায় দ্রবীভূত অবস্থায় কার্বনিক অ্যাসিড রূপে তারা পরিবাহিত হয়। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কি হিসেবে পরিবাহিত হতে পারে? কার্বনিক অ্যাসিড হিসেবে পরিবাহিত হয়। আচ্ছা, কার্বোঅ্যামাইনো যৌগ রূপে পরিবাহিত হতে পারে। 10% ক্ষেত্রে কার্বোঅ্যামাইনো যৌগ তৈরি হয়। কার্বোঅ্যামাইনো যৌগ, তাহলে অ্যামাইনো গ্রুপ কই পাবো? এই কার্বোঅ্যামাইনো যৌগ যে হইলো, কার্বন ডাইঅক্সাইড আমি পাইলাম, কিন্তু অ্যামাইনো গ্রুপ কোথা থেকে আসলো? হিমোগ্লোবিনে যে অ্যামাইনো গ্রুপ আছে, হিমোগ্লোবিন প্রোটিন আছে না, প্রোটিনের মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকে, ওই অ্যামাইনো গ্রুপের সাথে সে যুক্ত হয়ে তৈরি হয়। লেখা আছে দেখো পরের পেজে 13 নম্বর, কার্বন ডাইঅক্সাইড প্লাস HbNH2, দ্যাট মিন্স অ্যামাইনো গ্রুপ। হিমোগ্লোবিনে যে অ্যামাইনো গ্রুপ আছে ওর সাথে যুক্ত করে তৈরি করছে কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন। আর বাইকার্বনেট যৌগ রূপে হতে পারে তোমার 85% কেসে বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হবে। এখানে কোন এনজাইমটা কাজ করবে? কার্বনিক এনহাইড্রেস। এই এনজাইমটা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে কার্বনিক অ্যাসিডে কনভার্ট করে এবং সে আলটিমেটলি বাইকার্বনেটে পরিণত হয়। ক্লোরাইড শিফটিং কাকে বলে? আমি অলরেডি বলে ফেলছি, দেখো এখানে ছবি দেওয়া আছে যে প্রথমে টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এরপর প্রথমে টিস্যু রসে চলে যায়, দ্যাট মিন্স লসিকাতে আসবে। লসিকাতে গিয়ে কোনো লাভ হয় না, লসিকাতে গিয়ে কোনো লাভ হয় না, সে পরবর্তীতে রক্তকণিকায় ঢুকে, আরবিসিতে ঢুকে। আরবিসিতে ঢুকে সে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তারা আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে যে এনজাইমটা কাজ করে কার্বনিক এনহাইড্রেস, এই কার্বনিক অ্যাসিড যেটা এটা ভেঙে যে হাইড্রোজেন এবং বাইকার্বনেট তৈরি করবে। বাইকার্বনেট এখান থেকে বের হয়ে আসবে, রক্ত রসে চলে আসবে, আর ক্লোরিন ভেতরে ঢুকে। এই যে এক্সচেঞ্জ হচ্ছে, শিফট যে হচ্ছে, এটাকে বলা হয় হ্যামবার্গার শিফটিং বা ক্লোরাইড শিফটিং। লসিকা কি বলছি? মানে প্রথমে তো টিস্যুর আশেপাশে কি থাকে? লসিকা তো কার্বনিক এনহাইড্রেস এনজাইম নাই। না, লসিকা তার আরেকটা নাম কি বলছিল? লসিকা টিস্যু রস। টিস্যু রস। হ্যাঁ, লসিকার আরেকটা নাম হলো টিস্যু রস। আচ্ছা, নেক্সট তারপরে হলো দেখো যে রঞ্জক কণিকা কি কি আমাদের মানব দেহে কি কি ধরনের রঞ্জক কণিকা পরিণীয়? একটা হলো হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। আচ্ছা, হিমোসায়ানিন কোথায় থাকে বলতো? কে বলতে পারবা? আমি অলরেডি পড়াইছি হিমোসায়ানিন। হ্যাঁ, হিমোসায়ানিন কোথায় থাকে? হ্যাঁ, প্লাস্টিক মানুষ বললাম যে জীবের মধ্যে থাকে, প্লাস্টিক মানুষ কোথায় থাকে? রুই মাছের রক্তের মধ্যে। তারপরে হলো তোমার রুই মাছের রক্ত, তারপরে ঘাসফড়িংয়ের যে রক্ত পড়াইছিলাম ওখানে কিছু রক্তকণিকা রঞ্জকণিকা ছিল। এটা হলো হিমো ইরিথ্রিন, লাল বর্ণের হয়। তারপরে ক্লোরো ইরিথ্রিন, ক্লোরোকুইনিন, এগুলো থাকে। তারপরে হিমোসায়ানিন, এগুলো থাকতে পারে, বিভিন্ন রঞ্জক কণিকা থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে হিমোগ্লোবিন। তারপরে পেজে দেখো 14 নম্বর পেজে একটা হিমোগ্লোবিন অণুর গঠন দেখাচ্ছে। তাহলে কি শেষ হয়ে গেল? এর আগ পর্যন্ত মোটামুটি শেষ হয়ে গেছে। শোনো, তোমরা এই টপিকগুলোর সাথে বইয়ের সাথে মিলাই পড়বা। বই যখন যে টপিকটা পড়বা, দেখবে টপিক লেখা আছে, এগুলোর সাথে মিলাই পড়বা। তাহলে তোমাকে পড়তে হবে অনেক কিছু, কিন্তু মনে রাখতে হবে কিন্তু কম। এটা মনে রাখবে, পড়বা কিন্তু অনেক, কিন্তু মনে থাকবে কম। যে জিনিসগুলো মনে থাকতেই হবে এগুলো হলো এই শীটের মধ্যে লেখা আছে। আচ্ছা, দেখো যে শ্বাসনালীর সমস্যা এবং লক্ষণ এবং প্রতিকার কী কী আছে। তাহলে আমরা এর আগে একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা, নিম্ন শ্বাসনালী কোনটা, আর রেসপিরেটরি এরিয়া কোনটা আছে। তাহলে ঊর্ধ্ব শ্বাসনালী হলে আমাদের শ্বাসনালী যেটা আছে এটার উপরে থেকে, দেখো নাকের ছিদ্র থেকে শুরু করে আমাদের এই তোমার ষড়যন্ত্র, এই টোটাল জায়গাটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কী কী রোগ হয়? মেইনলি হচ্ছে তোমার কাশি হয়, মানে তোমার নাকে সর্দি লাগে, মেইনলি হচ্ছে সর্দি, সাইনোসাইটিস। তারপরে হলো সাইনোসাইটিস হয়, ঠান্ডা লাগে, প্লাস হলো ল্যারিঞ্জাইটিস, দ্যাট মিনস ল্যারিংসের মধ্যে প্রদাহ। আমাদের যে ল্যারিংস আছে ষড়যন্ত্রের মধ্যে প্রদাহ হয়। অনেক সময় আমরা কথা বলতে পারি না, তারপরে ভয়েস চেঞ্জ হয়ে যায়, ল্যারিংসের মধ্যে সমস্যা করে ল্যারিঞ্জাইটিস।
এবং ওটাইটিস মিডিয়া মানে যদি এটা ওটাইটিস মিডিয়া কানের মধ্যে সম্পর্ক, ওটাইটিস মিডিয়া মেনলি হচ্ছে মধ্যকর্ণের প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া। আমাদের যে এই গলা ভাঙে যে অনেক সময় বলে না কথা বলতে অনেক কারণে হয়। সবাই তো এটা কিসের এটা অনেক কারণে হয়। এটা হলো তোমার মেইনলি হচ্ছে প্রদাহ। প্রদাহ দ্যাট মিনস তুমি যদি বেশি গলা জোরে কথা বলো সেক্ষেত্রে তোমার ভোকাল কর্ডের মধ্যে চাপ বেশি পড়বে, ভোকাল কর্ডগুলো খুব বেশি বাড়া করবে, ভাইব্রেশন হবে, এখানে তোমার প্রদাহ হইতে পারে, ফলে প্রদাহ হইতে পারে। তার সেকেন্ড হলো তোমার এখানে নোডিউল হইতে পারে, বিভিন্ন ধরনের গ্রোথ আসতে পারে, বিভিন্ন ধরনের মানে এই জিনিসটা বড় হয়ে গেছে এরকম হইতে পারে, অথবা অন্য কোনো পদার্থ এখানে এসে জমা হয়েছে এই কারণে হতে পারে। ইনফেকশনের কারণে কমনলি হয়, খুব কমনলি ইনফেকশনের কারণে হয়। ওটাইটিস মিডিয়া মানে কি আমাদের মধ্যকর্ণের, এটা যদিও আমাদের শ্বাসনালীর কোনো রোগ না, কিন্তু এটা শ্বাসনালীর সাথে কানের সম্পর্ক আছে। আমরা বলছিলাম মনে আছে, এটা কে বলতে পারবা যে মধ্যকর্ণের যে ইউস্টিশিয়ান টিউব এটা কোথায় এসে উন্মুক্ত হয়? হ্যাঁ, মধ্যকান, আমাদের কানের বাইরের কান যেটা আমরা দেখি এটা হলো বাইরের কান। তারপর মাঝখানে একটা কান আছে ছোট, এখানে হাড় আছে, মেনলি একটা হাড় আছে। এই মধ্যকর্ণের সাথে মধ্যকর্ণ থেকে একটা নালী বের হয়, এই একটা নালী বের হয়, এই নালীটা দিকে আমাদের নাকের সাথে সম্পর্ক হয়। কিন্তু এটার যে মাথা, এই মাথাটা ওপেনিং থাকে কোথায়? ইউস্টিশিয়ান টিউবের মাথাটা আমাদের নাসাগলবিলে থাকে। হ্যাঁ, পশ্চাৎ নাসারন্ধ্রের পেছনে থাকে নাসাগলবিল। তো দ্যাট মিনস নাকের যে পেছনের যে রাস্তা আছে, এই পেছনের রাস্তার সাথে আমাদের কানের কানেকশন আছে, নাকের রাস্তার সাথে কানের কানেকশন আছে। এই জন্য নাকের যদি ইনফেকশন হয়, নাকের মধ্যে যদি কোনো প্রদাহ হয়, এই প্রদাহটা কানের মধ্যে চলে যায়। দেখবে যে নাক বন্ধ হয়ে গেছে, কান জানি কেমন ব্যথা ব্যথা করছে, কারণ নাকের সাথে কানের কমিউনিকেশন আছে। এখন এইগুলো হয়। আর নিম্ন শ্বাসনালী, দ্যাট মিনস আমাদের নিম্ন শ্বাসনালী কী কী আছে? আমাদের ট্রাকিয়া, তারপর হলো ব্রঙ্কাস, তারপর হলো ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্তই, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে কি কি রোগ হতে পারে? এখানে ব্রঙ্কাইটিস হতে পারে। ব্রঙ্কাস আমাদের যে শ্বাসনালী পরের অংশটা বলে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ হইলে এটা বলে ব্রঙ্কাইটিস। আবার কি হতে পারে? ব্রঙ্কাইটিস যে হয় এটা মেনলি হচ্ছে স্মোকিংয়ের কারণে সবচেয়ে বেশি হয়, এবং যারা অনেক দিন ধরে যখন স্মোকিং করে তখন এই ক্ষেত্রে এর যে গ্ল্যান্ডগুলো আছে, এই যে গ্ল্যান্ড, এখান থেকে যে এদের গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডগুলো হাইপার সিক্রেশন হয়, আর ওদের সিক্রেশন অনেক বেড়ে যায়। সিক্রেশন বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে এখানে প্রচুর মিউকাস তৈরি হয়। মিউকাস তৈরি হলে এই জায়গাগুলো অবস্ট্রাকশন হয় এবং তার শ্বাস নিতে অসুবিধা হয়, কাশি তৈরি হয়। কাশের পরে যখন কাশিতে মিউকাসগুলো বের করে দেয় তখন তার ভালো লাগে, কাশি হয়, মেনলি ওদের কাশি হবে। আচ্ছা, কী কী আছে তাহলে? নিম্ন শ্বাসনালীর ক্ষেত্রে ফ্লু হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, যক্ষা হতে পারে। ফ্লু মানে নর্মাল যে ফ্লুগুলো হয়, যেমন হচ্ছে তোমার যে কাশি যেগুলো হয় নর্মালি ফ্লু, ইনফ্লুয়েঞ্জার কারণে বের হতে। তারপরে ব্রঙ্কাইটিস তো বললাম, ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ। আর নিউমোনিয়া তাহলে কোনটা? নিউমোনিয়া হলো তোমার লাং প্যারেনকাইমার মধ্যে প্রদাহ হলে এটাকে বলা হয় নিউমোনিয়া। মানে লাং, এটা তো নালী, তাই না? এগুলো তো নালীগুলো অনেক ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু ফুসফুসের তো নিজেরও টিস্যু আছে না? অ্যালভিওলা ছাড়া কি ফুসফুসে আর কোনো টিস্যু নেই? আছে তো, অন্যান্য টিস্যু আছে না? রক্তনালী আছে, লসিকা আছে, কত কিছু আছে। অ্যালভিওলাতে তো শুধুমাত্র ফুসফুসের অ্যালভিওলা আছে তা কিন্তু না, তার আশেপাশে কিন্তু সারাউন্ডিং টিস্যু আছে। এই টিস্যুগুলার মধ্যে যদি কোনো প্রদাহ হয়, যদি নিউমোককাস নামক ব্যাকটেরিয়ার কারণে যদি প্রদাহ হয়, দিস ইজ কল্ড দ্য নিউমোনিয়া। এনি ইনফ্লামেশন ইন লাং প্যারেনকাইমা ইজ কল্ড দ্য নিউমোনিয়া। নিউমোনিয়া বলতে বোঝায় যে ফুসফুসের যে কোনো জায়গায় যদি প্রদাহ হয় এটাকে বলা হয়। তাহলে ব্রঙ্কাইটিসের সাথে নিউমোনিয়া পার্থক্য কি? ব্রঙ্কাইটিস মেনলি যে ব্রঙ্কাসের মধ্যে প্রদাহ হয়, এই মানে এই নালীটার মধ্যে সমস্যা হয়, কিন্তু নিউমোনিয়া মেনলি ফুসফুসের টিস্যুর মধ্যে সমস্যা হয়। ওকে, দেখো যক্ষা যে কোনো কারণে হতে পারে। যক্ষা মানে ফুসফুসের মধ্যে তোমার সব জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় যক্ষা হতে পারে। সাইনোসাইটিস, আচ্ছা যক্ষা কোথায় কোথায় হয় না বলো তো? নখ, চুল, দাঁত, তারপর হলো থাইরয়েড গ্ল্যান্ড, যকৃৎ, অগ্নাশয়, এই সকল জায়গায় যক্ষা হয়। বাকি সব জায়গায় যক্ষা হতে পারে। পেটের মধ্যে যক্ষা হতে পারে। তুমি যে কাশি দিয়ে আবার খাইয়ে ফেলবা, গিলে ফেলবা, ওইটা আবার গিয়ে খাদ্যনালীর মধ্যে যাবে, ওখানে গিয়ে যক্ষা হতে পারে। ত্বকের মধ্যে হইতে পারে, হাড়ের মধ্যে হইতে পারে। যক্ষা এমন কোনো জায়গা নাই যক্ষা হয় না, সব জায়গায় হয়। শুধু আমাদের ধারণা আছে ফুসফুসের মধ্যে যক্ষা হয়, কিন্তু তাছাড়া কোথায় হইতে পারে? আমাদের পাকস্থলীর সব জায়গায় হইতে পারে। ত্বকের মধ্যে, হাড়ের মধ্যে, খুব কমনলি হয়, কিডনির মধ্যে হইতে পারে। যক্ষা রোগের জীবাণুর নাম কি দেখো তো? এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইটা লিখে রাখো, এখানে লিখে রাখো। যক্ষার জীবাণুর নাম লেখো মাইক্রোব্যাকটেরিয়াম। এগুলো যদি বোটানিতে আছে তাহলে একটু
যত বেশি বেশি বলবা তত বেশি বেশি মনে থাকবে। মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হলো যক্ষার জীবাণু না, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা সাইনোসাইটিসে বলছে আমাদের সাইনাস কি, ওটা সাইনাস। সাইনাস হলো ওই যে বলছিলাম যে আমাদের যে হাড়গুলো আছে, এই যে নাকের যে রাস্তা, এই নাকের রাস্তায় বাতাস যাওয়ার সময় বিভিন্ন হাড় আছে আমাদের, যেগুলো হাড় দিয়ে তৈরি, না যেমন যে এটার নাম কি, ম্যাক্সিলারি হাড়, ম্যাক্সিলা, তারপরে হলো নেজাল, ফ্রন্টাল, এটা হলো ফ্রন্টাল। এবং এই যে ফ্রন্টাল যে কপালের যে হাড় আছে, এই কপালের হাড়ের এই জায়গাটার মধ্যে বাতাস আছে। মানে হাড়গুলা, যে সকল হাড়ের মধ্যে বাতাস থাকে তাকে নিউমেটিক বোন বলে। যে সকল হাড়ের মধ্যে বাতাস থাকে তাদেরকে কি বলে, নিউমেটিক বোন বলে, নিউমেটিক হাড়। এই নিউমেটিক হাড়ের মধ্যে একটা হলো ম্যাক্সিলা। আমাদের এই যে ম্যাক্সিলা যেটা আছে, এই ম্যাক্সিলা বড় বড় দেখো উঁচু হয়ে থাকে, এর ভেতরে কিন্তু বাতাস, এর ভেতরে কিন্তু নর্মালি সাইনাস আছে। সাইনাস মানে হলো বাতাসপূর্ণ গহ্বর, হাড়ের ভেতরে বাতাসপূর্ণ গহ্বরকে সাইনাস বলে। তাহলে এই সাইনাসগুলো আবার আমাদের নাকের রাস্তার সাথে কানেক্টেড। মানে এই যে নাকের রাস্তা যে নিতে যাইতেছে, সাপোজ এটা হলো নাকের রাস্তা, এর সাথে এই জায়গার মধ্যে এরকম সাইনাস আছে, এই জায়গার মধ্যে এরকম সাইনাস আছে, আবার বিভিন্ন জায়গায় এরকম টোটাল সাইনাস আছে 4 জোড়া। তাহলে ম্যাক্সিলারি সাইনাস আছে, এটা ম্যাক্সিলারি সাইনাস। ফ্রন্টাল সাইনাস, এই যে আমাদের ফ্রন্টাল যে হাড় আছে, এটা হলো কপালের ফ্রন্টাল হাড়, এই ফ্রন্টাল হাড়ের এই জায়গার মধ্যে ফ্রন্টাল সাইনাস আছে। তাহলে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, আর এথময়েড এবং স্পিনয়েড, এগুলো আসলে ভেতরের দিকে। এথময়েড হলো চোখের জাস্ট ভেতরের দিকে থাকে, এগুলো ভেতরের দিকে থাকে আমাদের তোমার চোখের অরবিট যেটা আছে, অরবিটের ভেতরের দিকে থাকে এথময়েড এবং স্পিনয়েড সাইনাস। তাহলে কয়টা বলছিলাম পরীক্ষাতে, এটা পরীক্ষাতে আসছে কিন্তু এই যে এমক্যাট দেখো যে সাইনাস 9 কোনটা, ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, স্পিনয়েডাল সাইনাস। তাহলে কী কী বলছি, ম্যাক্সিলা, এই যেটা হলো ম্যাক্সিলারি সাইনাস, এটা তো বুঝে যাবে যে এখানে একটা সাইনাস আছে ভেতরে, এই পাশে একটা, এই পাশে একটা। তারপরে ফ্রন্টাল সাইনাস 1 জোড়া, এখানে একটা, এখানে একটা, পাশাপাশি, তাহলে 2 জোড়া গেল। তারপরে এথময়েডাল, এথময়েডাল হচ্ছে জাস্ট এই যে আমাদের এই বরাবর চোখের ক্যাভিটির ভিতরে, তার পেছনে হইলো স্পিনয়েডাল। এথময়েড এবং স্পিনয়েড যে হাড় আছে এর ভেতরে থাকে সাইনাসগুলো। অনেক সময় পরীক্ষাতে আসে নিচের কোনটি সাইনাস নয়, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল, স্পিনয়েড। তাহলে এই সকল সাইনাসের মধ্যে কি থাকে মেনলি, এই সকল সাইনাসের মধ্যে নর্মালি বাতাস থাকে, বাতাস, বিভিন্ন ধরনের বাতাস পূর্ণ থাকে। বাট যদি বাতাস না থাকে তাহলে অনেক সময় কি হয় দেখো, তোমার শরীরের মধ্যে না, মানে তোমার অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, মানে কোনো কিছু না ঢুকতে ঢুকতে তোমার অ্যালার্জি, বিভিন্ন সিক্রেশন হয়, মানে নাক দিয়ে বিভিন্ন পদার্থ বের হয়। এই পদার্থগুলো যখন এই জায়গার মধ্যে জমা হবে, তখন এই জায়গার মধ্যে যখন জমা হবে তখন কী হবে, ওইখানে ব্যাকটেরিয়া জন্মাবে। ব্যাকটেরিয়া জন্মালে কী হবে, ইনফেকশন হবে, প্রদাহ হবে, ইনফ্ল্যামেশন হবে। তখন কী হবে, তখন হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে বিভিন্ন মিউকাস আরও বেশি, মানে পাঁচ তৈরি হবে, পুষ তৈরি হবে, এবং তখন ব্যথা করবে। এবং তুমি যখন নিঃশ্বাস নিবা তখন সেক্ষেত্রে তোমার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস বের হবে, এবং তোমার প্রচুর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, এই সকল জায়গায় ব্যথা করবে। এটা হলো সাইনোসাইটিস। তাহলে সাইনাস মানে ক্যাভিটি, আর প্রদাহ হইলে এটা কী কয়, সাইনোসাইটিস, লেখা আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যালার্জি ইত্যাদি জড়িত কারণে সাইনাসের ঝিল্লিতে প্রদাহকে বলা হয় সাইনোসাইটিস। স্থায়িত্বের উপর ভিত্তি করে আবার এটা 2 ধরনের হতে পারে, একটা হলো অ্যাকিউট আর একটা ক্রনিক। অ্যাকিউট মানে কি, তোমার যে কোনো ডিজিজের ক্ষেত্রেই অ্যাকিউট মানে হলো কয়েক দিনের মধ্যে হয়েছে, মানে কয়েক সপ্তাহ এরকম, কয়েক দিন এরকম। আর ক্রনিক মানে দীর্ঘদিন ধরে যদি কারো হয়, মানে সাধারণত 8 সপ্তাহ লিখছে না, এটা কিন্তু 8 কিন্তু বাংলায় 4 লেখে নাই, কিন্তু এটা 8 হবে, হ্যাঁ 8 সপ্তাহ। ক্রনিক সাইনোসাইটিস সাধারণত 8 সপ্তাহের বেশি হতে পারে সময়। অ্যাকিউটটা মেইনলি তোমার 4 থেকে 8 সপ্তাহ, এটা হলো অ্যাকিউট। আচ্ছা কী কী কারণে হয় এটা কিছু মনে করে ফেলে, কিছু যতটুকু সম্ভব একটু মনে করে ফেলো, মনে রাখবা। সেটা হলো হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইরাস। হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ভাইরাসের কারণে হতে পারে ব্যাকটেরিয়া কি, স্টেপ্টোককাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ম্যাক্সিলেনা, মোরাকজেলা ক্যাটারহেলিস, এর কারণে হতে পারে। স্টেপ্টোককাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাকজেলা ক্যাটারহেলিস। আর ছত্রাকের কারণে হতে পারে, যেমন অ্যাসপারজিলাস, মিউকর্ড স্পিসিস, এগুলোর কারণে হতে পারে। অ্যাসপারজিলাস এবং মিউকর্ড স্পিসিসের কারণে হতে পারে। তাহলে ভাইরাস কী রোগের কারণ হলো ভাইরাস, হিমোফিলাস মানে হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। এটা যে কত ঝামেলা করে, এটা কিন্তু নিউমোনিয়াও কিন্তু এটা দিয়ে হয়, হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। তাহলে
মনে করো যে একজন মানুষের এরকম হইল, ভাইরাস দিয়ে হয়েছে, তাহলে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে? কাজ করবে না। কারণ কি? কারণ হলো ভাইরাসের তো কোনো কোষই নাই, ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করবে যে যন্ত্রপাতির মধ্যে, ওর তো যন্ত্রপাতি নাই, ওরে মারবা কি? ও তো মইদাই দিয়েছে, ওরে আর মারবা কি? দ্যাট মিনস ভাইরাসের ক্ষেত্রে আসলে ভাইরাসের ক্ষেত্রে কোষপাতি থাকে না, আর ব্যাকটেরিয়াগুলো ম্যাক্সিমাম হচ্ছে কোষপাতির গিয়ে নষ্ট করে। এই জন্য অ্যান্টিবায়োটিক গিয়ে ব্যাকটেরিয়াকে মারতে পারলে ভাইরাসকে মারতে পারে না। ওর জন্য কী তাহলে দিতে হবে? অ্যান্টিভাইরাল ড্রাগস দিতে হবে, অ্যান্টিভাইরাল দিতে হবে। যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো জ্বর, তোমার জ্বর আসছে, এই জ্বরটা যদি 7 দিনের উপরে থাকে তাহলে সেটা আমরা ধরে নেই এটা ব্যাকটেরিয়া দিয়েছে। আর 7 দিনের যদি আগেই যদি মানে এর জন্য বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগস, খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। মানে খাইলে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, না খাইলে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, একই জিনিস। তুমি যদি খাও একই তো, মানে খাইলেও 7 দিনের মধ্যে তুমি ভালো হইবে, না খাইলেও 7 দিনের মধ্যে ভালো হইবে, এটাই বলছি। খাইলে 7 দিনের মধ্যে ভালো হবে, না খাইলে 1 সপ্তাহের মধ্যে ভালো হবে, একই জিনিস। এই জন্য বলছে যে ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোককাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সিলা কেটার হেলিক্স, এটা হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, ভাইরাস ব্যাকটেরিয়া। আর ভাইরাসের যে জ্বরগুলো হয় এটা মেইনলি হচ্ছে তৃতীয়তম দিনে ভাইরাসের জ্বরটা বেশি হয়। আর 7 দিনের পর, 7 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে এটা ভাইরাসের রোগ ইয়েটা আস্তে আস্তে কমে যায়, জ্বরটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ছত্রাক কী কী হতে পারে? মিউকর স্পিসিস, অ্যাসপারজিলাস, এগুলোতেই হয়ে থাকে। নাকের যদি হাড় বা ডিএনএস বল, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এই যে নাক যেটা আছে, এটা যদি নাকের যে সেপ্টাম অনেকের ক্ষেত্রে বাঁকা থাকে, বাঁকা থাকলে কী হবে? এই নাকের মাঝখানে যে সেপ্টাম আছে, তাই না, সেপ্টামটা সাপোজ এটা এরকম স্ট্রেট থাকা কথা, এই সেপ্টামটা যদি ওই দিকে যদি ধাক্কা মারে, এরকম বাইকে যায়, তাহলে কী হবে? এটা অবস্ট্রাকশন হয়ে যাবে না? অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য সেক্ষেত্রে সাইনাসাইটিস হইতে পারে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যদি কারো থাকে সেক্ষেত্রে হইতে পারে ডিএনএস। আচ্ছা, তারপরে নাকের মধ্যে পলিপ হইলে হইতে পারে, পলিপের কারণে অবস্ট্রাকশন হবে, অবস্ট্রাকশনের কারণে হতে পারে। ঠান্ডা অ্যালার্জির কারণে হতে পারে, দাঁতের ইনফেকশনের কারণে হতে পারে, স্টেশনারি অস্বাভাবিকতা। কারণ দাঁতের ইনফেকশন, দাঁত আবার কোথায় লাগানো থাকে কত? দাঁত লাগানো থাকে আমাদের ম্যাক্সিলার মধ্যে। দাঁত কোথায় লাগানো? উপরে হলে ম্যাক্সিলার, নিচে ম্যান্ডিবল। তাহলে ম্যাক্সিলার কথাই বলি, ম্যান্ডিবল তো কোনো সাইনাস নাই। ম্যাক্সিলার কথা বলি, ম্যাক্সিলার যে উপরের পার্টি সবগুলো দাঁত ম্যাক্সিলার সাথে লাগানো থাকে। তাহলে ওই দাঁতের গোড়ায় ইনফেকশন হইলে কি হবে? ওই ইনফেকশনটা ছড়ায় সাইনাসের মধ্যে যেতে পারে। কথা বুঝছো? এই জন্য দাঁতের ইনফেকশন হলে নাকের সাইনাসের মধ্যে যেতে পারে। আচ্ছা, দাঁতের ইনফেকশন এবং স্টেশনারি অস্বাভাবিকতার কারণে। আবার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটা হলো একটা জেনেটিক ডিজিজ। যে জেনেটিক ডিজিজের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঝামেলা হয়। মানে কি? আমাদের প্রত্যেকটা কোষের কাজ হইল দেহ থেকে তোমার পানি বাইর করে দেয়, মানে কোষ, মানে প্রত্যেকটা কোষের কাজ হলো তার ভেতর থেকে তোমার বিভিন্ন চ্যানেল থাকে, সোডিয়াম ওয়াটার চ্যানেল থাকে। এই সোডিয়াম ওয়াটার চ্যানেলের মাধ্যমে পানি বের করে দেয়, আবার এই সোডিয়াম ভিতরে ঢুকে, সোডিয়াম এবং পানি, সোডিয়াম বেরিয়ে আসে এবং পানি ভিতরে ঢুকে। এখন সিস্টিক ফাইব্রোসিসের কারণে কি হয়? এই যে সোডিয়াম ওয়াটার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা আসলে ডিফেক্টিভ থাকে। মানে এটা কিন্তু জেনেটিক ডিজিজ। সিস্টিক ফাইব্রোসিস লিখে রাখো, এটা হলো জেনেটিক ডিজিজ, যেখানে 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 কোষের পানি, সোডিয়াম ক্লোরাইড, কোষ থেকে পানি এবং সোডিয়াম ক্লোরাইড ক্ষরণে অস্বাভাবিকতা হয়। যেখানে কোষে পানি এবং সোডিয়াম ক্লোরাইড ক্ষরণে অস্বাভাবিকতা হয়, অস্বাভাবিকতা হয়ে থাকে, অস্বাভাবিক হয়ে থাকে। মানে কি? মানে হলো তোমার কোষ থেকে নর্মালি কী হবে? কোষ থেকে পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে গেলে ওইখান থেকে তো কী হবে? পানি থেকে কী হয়? মিউকাস হবো না? এই যে আমাদের নাক থেকে যে তরল পদার্থ বেরিয়ে দিচ্ছে, এটা কি পানি না? এই পানিগুলো তো বেরিয়ে দিচ্ছে, কোষ থেকে তো বেরিয়ে দিচ্ছে। এখন বেরোবে, যে বেরোনোর জন্য তো চ্যানেল লাগবে, তাই না? এই চ্যানেলের মধ্যে ঝামেলাটা হয়। ওদের চ্যানেলের মধ্যে এই সোডিয়াম মানে পানিটা নিয়ে এলে বাইরেতে পারবে, বাইরেতে না পারলে কী হবে? বাইরেতে না পারলে ওখানে ঘন মিউকাস তৈরি হবে। দেখো তুমি চিন্তা করো, নাক দিয়ে পানি বেরোতেছে, এটা বেরিয়ে চলে গেল, কিন্তু এটা যদি একদম ঘন হয় তাহলে সেক্ষেত্রে কি ভিতর থেকে যাবো না? থেকে গেলে কী হবে? এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কারো যদি সিস্টিক ফাইব্রোসিস হয়, অনেক মানে সিস্টেমিক, পুরো সিস্টেমের সমস্যা হয়। তার পিত্ত পাথর হইতে পারে, তার মূত্রথা নালীতে পাথর হইতে পারে, সব জায়গায় পাথর হইতে পারে। এবং অগ্নাশয় থেকে রস ভালো করে ক্ষরণ হইব না। কেন ক্ষরণ হবে না? এগুলো রস বেরোনোর জন্য কি লাগবে? পানি লাগবে না? এই পানি, সোডিয়াম ক্লোরাইড এগুলো লাগবে। এগুলো না হলে আলটিমেটলি হয় না। আলটিমেটলি সব জায়গায় দেখা যায় তার ব্রঙ্কাইটিসের মধ্যে সবসময় ব্রঙ্কাইটিস থাকে, ফুসফুসে প্রদাহ থাকে। সাইনাসাইটিসের জটিলতা কী হতে পারে?
সাইনাসের কারণে মেনিনজাইটিস হতে পারে এবং ব্রেন অ্যাবসেস হতে পারে। মেনিনজাইটিস লিখে রাখো যে মেনিনজেসের প্রদাহ, যে মেনিনজেসের প্রদাহ। মেনিনজেস তাহলে কি? মস্তিষ্কের আবরণ, আবরণকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসের মধ্যে প্রদাহ হলে দিস ইজ কল্ড দ্য মেনিনজাইটিস। আর ব্রেন অ্যাবসেস, ব্রেনের মধ্যে হলো পুজ তৈরি হবে। ব্রেনের মধ্যে কোথাও পুজ জমা হলে সেটাকে বলা হয় ব্রেন অ্যাবসেস। আচ্ছা, পিরিঅরবিটাল সেলুলাইটিস হতে পারে। সেলুলাইটিস মানে কি? একদম চোখ টোক সব একদম লাল হয়ে গেছে, ফুলাই গেছে, একদম প্রদাহ হয়ে অবস্থা কাহিল হয়ে গেছে। এবং এটা ছোট জায়গা না, এটা পুরা এলাকায় এতটুকু জায়গা, চোখের এতটুকু জায়গায় একদম লাল টকটকে হয়ে গেছে, ফুলে গেছে, প্রদাহ হয়েছে। এটা বলে সেলুলাইটিস। বিশেষ করে এটা ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনের কারণে হয়। পিরিঅরবিটাল মানে অরবিটালের চারপাশ দিয়ে, অরবিটাল তো চোখ, চোখের চারপাশ দিয়ে এটা প্রদাহ হয়। হ্যাঁ, এটা চোখ ফুটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মেইন কারণ হলো কনজাংটিভাইটিস, যেটা মেইনলি ভাইরাসের কারণে হয়। এক নম্বর কারণ হলো ভাইরাস, সেকেন্ড কারণ হলো ব্যাকটেরিয়া। যদি আমরা দেখি যে এটা অনেক আঠালো হয়ে গেছে, আঠালো মানে এখান থেকে যে চোখ উঠার, দেখবা চোখ যখন উঠে 3 ধরনের ক্ষরণ হয়। এক নম্বর কারণ হলো সে চোখ খুলতেই পারতেছে না, মানে এত বেশি আঠালো পদার্থ বেড়েছে যে চোখ খুলতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা ধারণা করি এটা ব্যাকটেরিয়া দিয়ে গেছে। আর যদি সিরাস টাইপ অফ সিক্রেশন হয়, দ্যাট মিনস তোমার পানি একটু আঠালো বাট পানির পরিমাণ বেশি, তাহলে এটা ভাইরাস দিয়ে হয়। এবং অ্যালার্জির কারণে হতে পারে, অ্যালার্জির কারণেও এগুলা মানে পানি থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে আঠালো থাকে বেশি। কথা বোঝা গেছে? কী কারণ হতে পারে? অ্যালার্জি, ভাইরাস, ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে কি বললাম? এটা গেল। তাহলে ওটাইটিস মিডিয়া হলো মধ্যকর্ণের প্রদাহকে কি বলে? ওটাইটিস মিডিয়া বলে। মধ্যকর্ণের সংক্রমণ হলে সেটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওই যে আমরা বলছিলাম যে ইউস্টেশিয়ান যে নালী থাকে, ইউস্টেশিয়ান নালীর সাথে মধ্যকর্ণের একটা কানেকশন থাকে। তো যদি মুখে সমস্যা থাকে বা আমাদের শ্বাসনালীর মধ্যে সমস্যা যদি থাকে, তাহলে ওই সমস্যাগুলো আলটিমেটলি মধ্যকর্ণে গিয়ে সমস্যা হতে পারে। শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। কেন? শিশুদের ক্ষেত্রে ওদের ইউস্টেশিয়ান নালীটা চিকন থাকে। আর মানুষের বড় হয়ে গেলে, যত বেশি বয়স বাড়বে তত এটা বড় হয়ে যায়। বড় হয়ে গেলে ওইখানে ইনফেকশন যাওয়ার সম্ভাবনা বেশি না, চিকন লম্বা হইলে সেটার সম্ভাবনা বেশি থাকে। চিকন হলে এই জন্য শিশুদের ক্ষেত্রে স্তন পান করানোর ক্ষেত্রে, মানে মায়ের বুকে দুধ পান করানোর ক্ষেত্রে শিশুকে অবশ্যই, ওই যে বলছিলাম যে একদম মাথা উঁচু করে রাখতে হবে। অনেকে আছে মাথা নিচা করে খাওয়াইলে কী হবে? নাক দিয়ে দুধ উঠবে, ওইটা গিয়ে আলটিমেটলি তোমার কানে চলে যাবে, কানের মধ্যে কানে না শুনলে আলটিমেটলি কথা বলতে পারবে না। নেক্সট, তারপরে ওটাইটিস মিডিয়া। তারপরে রোগের কারণের মধ্যেও যে বললাম ওটাইটিস মিডিয়া কারণ হচ্ছে রেসপিরেটরি সিনসাইটিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনোভাইরাস, ব্যাকটেরিয়া, স্টেফিলোককাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মুরাক্সেলা। ওইটার মতোই তুমি কয়েকটা মনে রাখো। এটা হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো দিয়ে হয়। আর ব্যাকটেরিয়ার মধ্যে কী হয়? স্টেফিলোককাস নিউমোনিয়া, তারপরে হচ্ছে স্টেফাইলোককাসের কারণে হতে পারে স্টেফিলোককাস, তারপর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা, ক্যাটাহেলিক্স। এডেনয়েডের কারণে হতে পারে। এডেনয়েডটা কি? এডেনয়েডটা হলো এই যে আমাদের যে নাকের রাস্তা আছে, দেখো এডেনয়েডটা, আমি আর ছবি আঁকবো না, ছবি আঁকলে সময় লাগবে। এই যে দেখো, এই যেখানে প্যারানেজাল টনসিলের কথা লেখা আছে, প্যারানেজাল টনসিল। তারপরে ওপেনিং অফ দ্যাট, এই যে প্যারানেজাল টনসিল, যেটা পেরিঅ্যাঙ্গুলার ফ্যারেঞ্জিয়াল টনসিল। এই ফ্যারেঞ্জিয়াল যে টনসিল লেখা আছে, এই ফ্যারেঞ্জিয়াল টনসিলের মধ্যেই এইটাই মূলত হচ্ছে অ্যাডেনয়েড। মানে এটা যখন বড় হয়ে যায়, ফুলে যায়, তখন এটাকে বলা হয় অ্যাডেনয়েড বা অ্যাডেনয়েডাইটিস। মানে ফ্যারেঞ্জিয়াল যে টনসিল আছে, এই টনসিলটা যখন ফুলে যাবে, এই দেখো ভালো করে খেয়াল করো, এই ফ্যারেঞ্জিয়াল টনসিলের সাথে ওপেনিং অফ দ্য ইউস্টেশিয়ান টিউব কাছাকাছি না? দেখো ছবির মধ্যে দেখো, এই যে ফ্যারেঞ্জিয়াল টনসিল যেটা আছে তার সাথে ওপেনিং অফ দ্য ইউস্টেশিয়ান টিউব কিন্তু কাছাকাছি। তো কারো যদি এই অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, অ্যাডেনয়েডটা কি? এক ধরনের লসিকা গ্রন্থি বা টনসিলের মতো আর কি। এই অ্যাডেনয়েড টনসিল যেটা, এই অ্যাডেনয়েড টনসিলটা যদি ফুলে যায়, তাহলে ইউস্টেশিয়ান যে নালীর যে ওপেনিং, এটা বন্ধ হয়ে গেলে কি হবে? বন্ধ হয়ে গেলে তোমার মধ্য কান থেকে কন্টিনিউয়াস কিন্তু আমাদের মধ্যকর্ণ থেকে কিন্তু অনেক পদার্থ কিন্তু বের হয়েও আসে ইউস্টেশিয়ান টিউমার। কথা বুঝছো না? বুঝো না? মধ্যকর্ণ তো একটা ক্যাভিটি, তাই না? ওর মধ্যে তো ওর কোষগুলো তো অনেক মারা যায় না। নর্মালি আমাদের দেহের মধ্যে আবরণের টিস্যু হইলেই টিস্যুগুলো চেঞ্জ হবে,
অথবা বিভিন্ন পদার্থ ক্ষরণ হয়, এগুলো আলটিমেটলি এই স্টেশন টিউব দিয়ে আমাদের নাকের মধ্যে দিয়ে বের হয়ে আসে। এখন যদি এটা বন্ধ থাকে তাহলে কী হবে? বন্ধ থাকলে যে জিনিসটা হয়, এই তোর ঘুম আসতেছে, বন্ধ থাকলে যে জিনিসটা হয় বন্ধ থাকলে যে জিনিসটা হয় যে ভেতরে ভেতরে তোমার ইয়ে হবে, বাতাসের চাপ। আমরা নর্মালি কী করতেছি, এই স্টেশন টিউবটা কী করে, এই স্টেশন টিউব এই মধ্যকর্ণের সাথে বাইরের এই যে তোমার প্রেশার আছে, বাতাসের প্রেশার আছে, এটা মেনটেন করে। কিন্তু যদি এটা বন্ধ থাকে তাহলে ভেতরের দিকে বাতাসের চাপ তোমার কমে যায়। কমে গেলে কী হবে? কমে কেন যাবে? এই যে মধ্যকর্ণের যে বাতাসগুলা, বাতাস কিন্তু কিছু এই মধ্যকর্ণের মধ্যে শোষিতও হয়। কথা খেয়াল করছো কিনা? এই বুঝছোস নি? মানে মধ্যকর্ণ যেটা আছে এটার মধ্যে বাতাস থাকে, আর এই বাতাসগুলো আলটিমেটলি এই যে স্টেশন নালীর মাধ্যমে আলটিমেটলি বাইরের পরিবেশের সাথে কানেক্টেড, তাই না? কিন্তু যখনই এই যে অ্যাডেনয়েড, এখানে একটা গ্ল্যান্ড আছে সাপোজ, এটা হলো ওপেনিং অফ দ্য স্টেশন, এইটার মধ্যে একটা অ্যাডেনয়েড গ্ল্যান্ড আছে, এটা যদি বড় হয়ে গেল তাহলে এটা ব্লক করে রাখবে। এই গ্ল্যান্ডটা যখন বড় হয়ে যাবে তখন এটা ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেলে কি হবে? এটা বাতাস আর যাতায়াত করতে পারলো না। বাতাস যাতায়াত না করতে পারলে এখানে যে বাতাসগুলো ছিল, বাতাসের চাপ কমে যাবে। কমে কেন যাবে? কারণ কিছু পরিমাণ গ্যাস এটা দেহের মধ্যে শোষিত হবে। শোষিত হলে তাহলে বাইরে থেকে কী হবে? আশেপাশ থেকে পানি জমে এই জায়গাটার মধ্যে ইনফেকশন হবে। আশেপাশ থেকে পানি আসবে, পানি এসে এই জায়গার মধ্যে বাতাস যেহেতু কমে গেছে, চাপ কমে গেছে, তা আশেপাশ থেকে পানি আসবে। পানি আসলে এই জায়গার মধ্যে ইনফ্ল্যামেশন হবে, প্রদাহ হবে। তখন সেক্ষেত্রে আমাদের কানের যে পর্দা আছে, পর্দাটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে ওই পানিটা বেরিয়ে আসবে। কানের কারো যদি কান দিয়ে পানি বের হয়, পুষ বের হয়, তাহলে কি বুঝবা? কানের পর্দা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেলে আবার আলটিমেটলি অবশ্য যদি ওই কানের মধ্যে যদি খোঁচাখুচি না করে, তারপর যদি অ্যান্টিবায়োটিক খায় ঠিক মতো, তাহলে আলটিমেটলি 21 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়, আবার জোড়া লাগে। যদি একবারে খুব বেশি পরিমাণে ইনফেকশন হয় এবং হাড় ভেতর মধ্যকর্ণের মধ্যে হাড়টা আছে, হাড়টা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একদম পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে হাড়টা নষ্ট হয়ে গেলে প্লাস, হ্যাঁ সেক্ষেত্রে আবার শুনতে অসুবিধা হবে। আচ্ছা দেখ, তারপর লেখা যায় কোথায় আমরা আছি, শ্বাস নিঃশ্বাস তো পরে ফেলছি। আচ্ছা তাহলে দেখো ওডারিস মিডিয়া। আচ্ছা এখানে শিশুদের ক্ষেত্রে এই জন্য বলছে যে শিশুদের ক্ষেত্রে কি ওডারিস মিডিয়ার 3 প্রকার হতে পারে, স্বল্পমেয়াদী, অ্যাকিউট, ক্রনিক, আর একটা হলো অ্যাডহেসিভ ওডারিস মিডিয়া। অ্যাডহেসিভ মানে কি? অ্যাডহেসিভ, অ্যাকিউট আর ক্রনিক দুইটা বললেই হবে। আর অ্যাডহেসিভটা দেখতে হবে, অ্যাডহেসিভটা কি লিখছে। জটিলতা কি হতে পারে? ওই যে একই জিনিস, ম্যাস্টয়েডাইটিস হতে পারে, মেনিনজাইটিস। ম্যাস্টয়েডাইটিস মানে কি? এই ম্যাস্টয়েড, আমাদের এই যে হাড়টার নাম কি? এই হাড়ের নাম হলো ম্যাস্টয়েড হাড়। এই যেখানে যে হাড় দেখো অনেকের ক্ষেত্রে অনেক সময় ফোলা থাকে, আমারও একটু ফোলা থাকে, এই জায়গাটার হাড় নর্মালি এখানে লসিক আছে, এর ভিতরে হাড়, মানে মূল কথা আমাদের যে মধ্যকর্ণ, কানটা কোন হাড়ের মধ্যে আছে? ম্যাস্টয়েড হাড়ের মধ্যে আছে। কোথায়? ম্যাস্টয়েড হাড়। তো তোমার মধ্যকর্ণে যদি প্রদাহ হয় তাহলে ম্যাস্টয়েড হাড়ের মধ্যে প্রদাহ হবে। এই যে ম্যাস্টয়েড হাড়, এই যে এটা হলো ম্যাস্টয়েড হাড়, এর ভিতরে পুরোটা হলো ম্যাস্টয়েড হাড়। এই ম্যাস্টয়েডের মধ্যে প্রদাহ হলে এটা হলো ম্যাস্টয়েডাইটিস। আচ্ছা আমি কোশ্চেন দেখো, বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, প্রত্যেকে একটা করে বলবো। এই তুমি ফার্স্ট কোশ্চেনটা বলো। কোনটি প্যারানাজাল সাইনাস নয়? এই যে কিছুক্ষণ আগে পড়াইলাম। এই তুই কি অসুস্থ? চেহারাটা তো ফ্যাকাশ হয়ে গেছে। এই তুই কি, তোর কি রক্ত শূন্যতা আছে শরীরে? হ্যাঁ, কোনটি প্যারানাজাল সাইনাস নয়? তাহলে কি হবে? অক্সিপিটাল হবে না, তাই না? আমরা কি বললাম? ফ্রন্টাল। এই এটা হলো ফ্রন্টাল, এই দুইটা হলো ম্যাক্সিলারি, তাহলে এথময়েড এবং স্ফেনয়েড, এটা ভিতরের দিকে চোখের ভিতরে। তাহলে অ্যান্সারটা হবে অক্সিপিটাল হবে না, তাহলে অ্যান্সারটা হবে একের ঘ। নিচের কোনটি মানবদেহে শ্বসনের বায়ু পরিবহন অঞ্চল নয়? এই দেখো আমি পড়াইছি, কিন্তু বায়ু পরিবহন হয় কোথায় আর তোমার হচ্ছে শ্বসন কোথায় হয়? তাহলে শ্বসন হয় আমার রেসপিরেটরি ব্রঙ্কিউলে হয়, যে অ্যালভিওলার নালী হবে। অ্যান্সারটা কি হবে? অ্যালভিওলার নালীর মধ্যে কিন্তু শ্বসন হয়। আর বায়ু পরিবহন হয় শ্বাসনালী, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কাস, এগুলো। অসুস্থ লাগতেছে? লবণ পানি খেতে হবে তোমার। তুই মনে খাওয়া দাওয়া করিস না আজকে, না? হ্যাঁ, এই তো এই জন্য হ্যাঁ। আচ্ছা দেখো, এই কি বলছিলাম, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? এটা মেইনলি হচ্ছে আমরা অ্যালভিওলাইতে পাওয়া যায়, তাই না? অ্যালভিওলাসের মধ্যে কোন কোষ থেকে সারফেক্টেন্ট হয় এটা বলতে পারবা?
মানে সারফেক্টেন্ট তো করণ হয় অ্যালভিওলাই থেকে আমরা জানি, কিন্তু কোথা থেকে করণ হয় এখানে কোষ আছে হ্যাঁ হ্যাঁ টাইপ টু ফাইবার, টাইপ টু কোলাজেন ফাইবার আমার দেখো লেখা আছে, আমি নিজে ভুলে গেছি। টাইপ টু কি জানো? এই যে লেখা আছে টাইপ টু এপিথেলিয়াল কোষ। হ্যাঁ টাইপ টু এপিথেলিয়াল কোষ, টাইপ টু এপিথেলিয়াল কোষ থেকে তৈরি হবে আমাদের এই এটা সারফেক্টেন্ট। অ্যাডামস আপেল কোথায় থাকে? এই তুমি বলো। আমাদের ষড়যন্ত্রের মধ্যে থাকে, কত সহজ না? তারপরে ডান ফুসফুস বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? ডান ফুসফুস আমাদের 3 খণ্ডে, বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। রক্তে মানে তোমার পড়াটা কিন্তু কঠিন মনে হবে, কিন্তু কোশ্চেন দেখবে একদম সুপারফিশিয়াল আসবে কোশ্চেন। এই জন্য সুপারফিশিয়াল আসলে অসুবিধা আছে। অসুবিধাটা কি? যে সবাই পারবে, তোমাকে এটা মিস করা যাবে একদম। দেখো এই কোশ্চেন না পারার কোনো কিছু নাই, তুমি যদি বাসায় নাও পড়ো, শুধু ক্লাস করলেও কিন্তু অনেক অনেক কোশ্চেন তুমি আসে। তাহলে ডান রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম 9 ঘন্টি, তাহলে সবচেয়ে বেশি হয় বাইকার্বনেট হিসেবে। তারপরে কার্বনিক অ্যাসিড, কার্বন মনোঅক্সাইড হবে না, এটা অ্যান্সারটা কি হবে? সিও হবে না, এটা অ্যান্সার হবে সিও। পূর্ণবয়স্ক মানুষের শ্বসন ক্রিয়ার হার মিনিটে কত? এটা 14 থেকে 15, হ্যাঁ 14 থেকে 18 আমরা বলি মেইনলি, 14 থেকে 18 অ্যাভারেজে। এখানে শোনো বিভিন্ন বই থেকে কোশ্চেন করে, তো আমি একবার কনফিউশনে পড়ছিলাম যে আমি তো পড়ছি, আমি 2টা বই পড়ে গেছি। এটা হলো আজমল, গাজী আজমল, আর এটা হলো ডক্টর আলিমের বই পড়ছি। ডক্টর আলিম প্লাস আরেকটা পড়ছিলাম, কিন্তু এই 2টা বইয়ের বাইরেও কিন্তু অনেক বই আছে, তাই না? ওইখান থেকে কোশ্চেন করতে পারে, সেখানে হয়তো ইনফরমেশনগুলো কাছাকাছি বাট মিলে না। যেমন আমার একটা কোশ্চেন আসছিল যে কোনটি রক্ত তঞ্চনের সময়কাল কত? তো আমি জানি যে হচ্ছে রক্ত ক্ষরণ হয়, তো তঞ্চন হলো 2 থেকে 6, এগুলো ভ্যারি করে 2 থেকে 6, আমরা অ্যাভারেজে ধরি 6 থেকে 10, আমাদের মেডিকেল সায়েন্সে বলি 6 থেকে 10, 6 থেকে 10 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যাবে। এখন এইটা যদি তুমি না পাও, আশেপাশে যেটা আছে সেটা দেখবে। তাহলে এখানে এই যে তোমার অ্যাভারেজে আমরা বলি 14 থেকে 18, এটা 14 থেকে 15 হবে। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কোনটি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন, হ্যাঁ এটা অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। 8-এর 4 নাম্বার, একদম সহজ না? কোশ্চেন সহজ। এই চ্যাপ্টার থেকে সাধারণত অত বেশি কোশ্চেন আসে না। ভাই 8 নম্বরটা আসে তো, হ্যাঁ ভাই 8 নম্বরটা কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে এই কার্বোমিনো হিমোগ্লোবিন, হ্যাঁ কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি হবে। কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন, ঠিক আছে। দেখছো এইগুলাই ভুল হয়, এই যে এগুলোই ভুল হবে যদি মাথা যদি ঠিক না রাখো। বন্ধ করে দাও।